কাজ করছি কয়েক বছর ধরে দূষণ নিয়ন্ত্রণ প্রশাসক পশ্চিমবঙ্গ সরকার আর পরিবেশ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। এরপরে এবারে এটা বন ও পরিবেশ দপ্তরের অধীনে এই প্রকল্পটা চলে। স্কুল অফ ফান্ডামেন্টাল রিসার্চ আমাদের গাইড করছেন। আমরা সরাসরি কয়েকটি গ্রামে বিশুদ্ধ পানীয় জলের জন্য কী করার দরকার সে সম্পর্কে আমরা সচেতনতা সৃষ্টি করছি। এখন এইভাবে নানান বিষয়ে আমাদের আগে যে কাজ দেওয়া হয়েছিল সেটা হচ্ছে সমস্ত ফুটিগোদা অঞ্চলের একটা পরিবেশ মানচিত্র রচনা, সেটা আমরা করে পশ্চিমবঙ্গ সরকারকেও জমা দিয়েছি। পরিবেশ দপ্তর থেকে যে প্রকল্প দেওয়া হয়েছিল সেও একটা অ্যাওয়ারনেস। মোটামুটি আমরা এই সচেতনতা সৃষ্টি করবার জন্যে, প্রসারের জন্য আমরা চেষ্টা করছি। আর এবারে জলই বিশুদ্ধ জল
জীবনের শ্রেষ্ঠ সম্পদ। দেখতে গেলে বাতাসের পরেই হচ্ছে জলের স্থান, সেটা নিশ্চয় সবাই উপলব্ধি হয়েছে। আর সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং ডাক্তারবাবু উনি রামপ্রসাদ মণ্ডল বিশিষ্ট ডাক্তারবাবু এই অঞ্চলের, অতএব উনি সে বিষয়ে বিশেষ বক্তব্য রাখতে পারবেন আজকে। এছাড়াও আমরা তো অনেক রকমের ট্রেনিং দিয়ে থাকি মহিলাদের, ছেলেদের, যেমন এখন যেটা চলছে, যার মধ্যে বেশিরভাগই আজকে যে সমস্ত বোনেরা এসেছে তারা হচ্ছে সবাই টেলারিং এবং নিডিংয়ের প্রশিক্ষণের মধ্যে অন্তর্গত রয়েছে। তারা উৎসাহ নিয়ে এসেছে, খুবই আনন্দের বিষয়। এখন আমাদের এর মধ্যে দুটি বোন আগ্রহ প্রকাশ করেছে যে আমরা কিছু গান করব। খুবই ভালো কথা। এইরকম ধরনের যদি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা যায়, আরে ভালো হোক মন্দ হয় সেটা কোনো বড় কথা নয়, কিন্তু তারা যে করতে চাচ্ছে, সাহস করে এগিয়ে আসছে, এই সাহসটুকুই সবচেয়ে বড় ভাষা এবং এইটা দরকার। সেই জন্যে আমি বলছি, উদ্বোধন সঙ্গীত না হলে উদ্বোধন সঙ্গীতের মতোই এখন কি মীনাক্ষী এসো, বলো বলো। সুভদ্রা, আচ্ছা সুভদ্রা আগে বলবে। মেয়েরা যদি সেই মানসিকতা জাগে তাহলে কিন্তু তাদের সব দিক থেকে উন্নয়ন হবে এবং আমরা সেই চেষ্টা করছি। একটু হয়তো ত্রুটি থাকতে পারে, কিন্তু সে যে সাহস করে এসেছে এটাই আমাদের মূল সম্পদ, আনন্দ। আচ্ছা, এবারে আমাদের প্রধান অতিথি ডাক্তারবাবু রামপ্রসাদ মণ্ডল মহাশয়কে বিশুদ্ধ পানীয় জল কী করে পাওয়া যাবে বা আমাদের কি ত্রুটি বিচ্যুতি ইত্যাদি ইত্যাদি সে সম্পর্কে কিছু আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় আমার মাস্টারমশাই, আমার ভাই এবং বোনেরা, শরৎচন্দ্র একটা কথা বলেছিলেন, নারীর মূল্য প্রবন্ধে উনি বলেছিলেন যে নারীর মূল্য তখনই বুঝতে পারা যায় যখন নারী আর না থাকে। ঠিক জলের মতন, জল আমাদের নিত্য নূতন আমাদের জীবনের প্রতি পদক্ষেপে লাগবে। আমরা সেই জন্য জলের কোনো মূল্য বুঝতে পারি না, যখন বুঝতে পারি যখন জল থাকে। ঠিক জল এবং বাতাসেরও ঠিক একই অবস্থা। বাতাস যদি কিছু ক্ষণের জন্য বন্ধ হয়ে যায় তখনই আমরা বাতাসের মূল্য বুঝতে পারি না। তো প্রতি মুহূর্তে আমরা বাতাসের সঙ্গে বাতাসে ভেসে বেড়াচ্ছি ধরতে গেলে, কিন্তু বাতাসের যে প্রয়োজনীয়তা আছে, আপনি নিঃশ্বাস নিচ্ছেন আপনি কিন্তু বুঝতে পারছেন না। আপনাকে যে মনে করিয়ে দিচ্ছি আপনি নিঃশ্বাস নিচ্ছেন তখনই বুঝছেন, আমি কথা বলছি এ করছি বুঝতে পারছেন। কিন্তু যার শ্বাসকষ্ট আছে সে বুঝতে পারছে যে বাতাসের প্রয়োজনীয়তাটা কি। এই বাতাস আর জলের মধ্যে আমরা তো বাস করছি। এই জলটার সবচেয়ে বিক্রিয়ার ব্যাপার হচ্ছে যে এই জলের মধ্যে যে পরিমাণ জীবাণু আছে, যে পরিমাণ মারণ শক্তি আছে, সেই মারণ শক্তির মধ্যে আমরা কি করে বেঁচে আছি, এটাই হচ্ছে আমাদের পক্ষে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার। আমাদের শারীরিক প্রতিবন্ধকতা, রোগ প্রতিরোধের ক্ষমতা, এইগুলো প্রতিটা প্রয়োগ করার জন্য আমরা বেঁচে আছি। সত্যিকারের যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি, বেঁচে থাকাটাই আমাদের পক্ষে একটা অস্বাভাবিক ব্যাপার, মরে যাওয়াটা অস্বাভাবিক ব্যাপার নয়। কারণ যে পরিমাণ জীবাণু, যে পরিমাণ দূষিত জল, যে পরিমাণ দূষিত বায়ু, যে পরিমাণ দূষিত শব্দ, যে পরিমাণ দূষিত পরিবেশের মধ্যে আমরা বাস করে আছি, কিন্তু প্রকৃতি নানান রকম অবস্থা সৃষ্টি করেছে, যে অবস্থা সৃষ্টি করার জন্য আমরা পারছি এই দূষিত পরিবেশ থেকে মুক্ত হতে। আমরা প্রতি মুহূর্তে বাতাসে কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, কিন্তু প্রকৃতি এমন এক, প্রকৃতি বলুন ঈশ্বর বলুন যাই বলুন, এমন একটা অবস্থা সৃষ্টি করেছেন যে গাছ সে প্রতি মুহূর্তে কার্বন অক্সাইড গুলোকে নিয়ে আবার অক্সিজেন ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, এই এক ভয়ঙ্কর পরিবেশের মধ্যে বাস করে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জল।
এখানে তো আমাদের এই যে লিফলেটটা মাস্টারমশাই দিয়েছেন, এতে সুন্দরভাবে লেখা আছে দেখলাম যে জল থেকে কত রকম রোগ হয় কি না হয় সেগুলো সব লেখা আছে। কিন্তু এই যে ভাইরাস বলুন বা জীবাণু ঘটিত রোগ যেগুলো জলের আছে, এর থেকে আপনি অতি সহজেই বাঁচতে পারেন। যে কোনো জল, ভাইরাস তো আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে মারতে পারি না এখনো পর্যন্ত। ভাইরাসের এগেনস্টে কোন রকম পরীক্ষিত প্রমাণিত সত্য এখনো অ্যান্টিভাইরাস কোনো ওষুধ তৈরি হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে ভাইরাসকে কন্ট্রোল করতে পারি আমরা, ভাইরাসের হাত থেকে বাঁচতে পারি। কিন্তু জলে যে ভাইরাস, সেই ভাইরাস থেকে আপনি অতি সহজেই বাঁচতে পারেন যদি 15 মিনিট জলটাকে ফুটিয়ে ঠান্ডা করে খান। তাহলে আপনার ভাইরাস ঘটিত রোগ সব জল থেকে লুপ্ত হয়ে যাবে। তবে তার সঙ্গে একটু অসুবিধা যেগুলো হবে সেগুলো হচ্ছে কিছু পরিমাণ প্রয়োজনীয় ধাতব পদার্থ যেগুলো আমাদের লাগে সেগুলো জলের সঙ্গে থিতিয়ে যায়। তা এই ভাইরাস এবং জীবাণু ঘটিত যে রোগগুলো, এগুলো তো আমরা সহজে আমাদের ছোটবেলা থেকেই জেনে আসছি যে এগুলোকে আমরা যদি ফুটিয়ে খাই। আর একটা কথা বলবো যেটা সত্যি সবার জানা দরকার, আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে জলের ফিল্টারে যে ব্যবহার হয় বাড়িতে, দেখি শহরে খুব হচ্ছে আজকাল, জলের ফিল্টারে দিয়ে জল খেলে মনে হচ্ছে বীজাণুমুক্ত জল পাচ্ছি। মিথ্যে কথা, অত্যন্ত মিথ্যে কথা। এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তার এর জন্যে এটা বাজারে চালাচ্ছে। কোনো প্রমাণিত সত্য এখনো হয়নি যে ফিল্টারের জলে আপনার ভাইরাস মুক্ত হবে বা জীবাণু মুক্ত হবে। ফিল্টারের জলে যেটা হচ্ছে, সোজা কথা আপনারা জানেন, যারা একটু ভাইরা বোনেরা যারা একটু পড়াশোনা করেছে তারা জানেন, নামই তার ফিল্টার, সে ছেঁকে দেবে। সে ছাঁকতে গেলে জীবাণু এবং ভাইরাসের যে আকৃতি, যে ক্ষুদ্রতা তার, সেটাকে ছাঁকার ক্ষমতা তার। তাই আপনাকে যদি এই ভাইরাস এবং জীবাণু মুক্ত জল পেতে হয় তাহলে আপনাকে পরিষ্কার বলে রেখে দিচ্ছি, ফুটনো জল খেতে হয়। ফুটনো জলের কোনো জলটাকে ফুটিয়ে ঠান্ডা করে খাবেন, অসুবিধা নেই। তবে মোটামুটি আমাদের এই দক্ষিণ আর্সেনিকটা আমাদের নানান ফ্যাক্টরি থেকে আসছে, আয়রন ফ্যাক্টরি, স্টিল ফ্যাক্টরি, নাগরিক পরিবেশ তৈরি হচ্ছে গ্রামগুলো থেকে, সেই জন্য আর্সেনিক আসছে। আর বস্তি থেকে আর্সেনিক আসছে, আপনার আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে, হলে একটা লেয়ারের মধ্যে লেয়ারে আর্সেনিক চলে যাচ্ছে, সেই লেয়ারের জলটা যে যে জায়গায় যাচ্ছে সেই সব জায়গায় আর্সেনিক হচ্ছে। এর জন্য সরকারি তরফ থেকে নানান পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। কিন্তু আর্সেনিকের ব্যাপারটা সম্বন্ধে দু এক কথা আমার বলার আছে। আপনি কোনো জায়গায় গিয়েছেন, গিয়ে সেই জায়গায় আর্সেনিক, বাড়িপুরে যেমন আর্সেনিক দূষিত জল আছে, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় বাড়িপুরে আছে, যাদবপুরে আছে, নরেন্দ্রপুরে আছে, ধবধবি করছে, ওই বাড়িপুর মানে বাড়িপুর এটা বলছে আর কি। এই এলাকাগুলোতে আমাদের জয়নগরে এখনো পর্যন্ত কিছুদিন আগে টেস্ট করা হয়েছে, পাওয়া যায়নি আর কি, সেরকম রেজাল্ট পাওয়া যায়নি। তা যাই হোক, আপনি একদিন বাড়িপুরে গিয়ে এক গ্লাস জল খেয়ে গেলেন মানে আপনি আর্সেনিক রোগী হয়ে গেলেন তা নয়। আর্সেনিক ক্রনিক পয়জনিং হলে তবেই শরীরের পক্ষে ক্ষতিকারক হবে। অ্যাকিউট মানে হচ্ছে আপনি যখনই খেলেন তখনই যে অসুবিধাগুলো হবে, সেই অসুবিধাগুলো শরীরের পক্ষে তাৎক্ষণিক ক্ষতিকারক হয় এবং শরীর নিজে এগুলোকে সহ্য করে দিতে পারে। কিন্তু যদি আপনি দীর্ঘদিন ধরে আর্সেনিক জায়গায়, আর্সেনিক যুক্ত জায়গায় যদি বাস করেন তাহলে কিন্তু আপনার তার হাত থেকে বাঁচার পথ নেই। এবং আর্সেনিক একবার ক্রনিক পয়জনিং হয়ে গেলে, আর্সেনিক ক্রনিক পয়জনিং বাঁচার কোনো সম্ভাবনা নেই, আপনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেবে। এবারে হচ্ছে যে আপনার শরীরের রেজিস্ট্যান্সের উপর নির্ভর করছে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা আছে তার উপর নির্ভর করছে। সেই জন্য কেউ দীর্ঘদিন অর্ধমৃত অবস্থায় বেঁচেই যাচ্ছে, কেউ তাড়াতাড়ি মারা যাচ্ছে। এই আর্সেনিকের কথা হচ্ছে যে একটা লোকের পক্ষে আর্সেনিক 200 মিলিগ্রাম আর্সেনিক খাওয়া যায় একটা লোক, অ্যাডাল্ট আমার মতন আপনাদের মতন, তাহলে সেটা আর্সেনিক পয়জনিং হবে। আর আপনার বাচ্চা যদি 2 মিলিগ্রাম করে পার কেজি বডি ওয়েট, 10 কিলো ওজনে 20 মিলিগ্রাম করে যদি খায় দীর্ঘদিন 6 থেকে 8 সপ্তাহ যদি কন্টিনিউয়াস খায় তাহলে তার আর্সেনিক পয়জনিং। আর্সেনিক এর সঙ্গে একটা কথা বলে রেখেছি, কারণ এইগুলো তো বৈজ্ঞানিক কথাবার্তা হলো, এগুলো আমার আপনার খুব একটা কাজে লাগবে না। কারণ এটা জেনে আপনার কত কি হবে, যেমন 1280 পার্টস পার বিলিয়ন, পার্টস পার বিলিয়ন মানে হচ্ছে 1 কোটিতে
1280 ভাগ থাকবে। যদি আপনি 1 কোটি গ্লাস জল নেন, 1280 কোটি গ্লাস যদি আর্সেনিক থাকে তার মধ্যে, 1 কোটির মধ্যে 1280, হিসেব করে বিশাল হিসেবের ব্যাপার, যদি থাকে তাহলে সেটা আর্সেনিক যুক্ত জল বলা হবে। তো এগুলো বৈজ্ঞানিক ব্যাপার। কিন্তু আমি আপনারা যারা গার্হস্থ্য জীবন যাপন করি, যাদের ছেলে মেয়ে করতে হয়, তাদের আপনি কি করে বুঝবেন? আপনি কখন ডাক্তারের কাছে যাবেন বা কখন সমাজ বিজ্ঞানীর কাছে যাবেন, পরিবেশ বিজ্ঞানীর কাছে যাবেন, যে আপনি দেখবেন যে আপনার বাচ্চার ঘন ঘন মুখে ঘা হচ্ছে, ঘন ঘন চামড়ায় ঘা হচ্ছে, ঘন ঘন অকারণে হচ্ছে। এটা কিন্তু প্রথম লক্ষণ। আর্সেনিকের প্রথম লক্ষণ হচ্ছে মিউকাস মেমব্রেন, মানে গালে, মুখের মধ্যে বা শরীরের মধ্যে যে লাইনিংটা আছে, যে পর্দা আছে, যে পর্দা হাঁ করলে যেটা আমরা দেখতে পাই, যেমন আমাদের চামড়া বাইরে থেকে দেখতে পাই, এটা হাতকে আবরণ দিয়েছে, ঠিক মুখের মধ্যেও আবরণ দিয়েছে একটা পর্দা, তাকে মিউকাস মেমব্রেন বলে। এই পর্দাতে আগে আঘাত করে, তারপরে চামড়ায় আঘাত করে, আরো দীর্ঘদিন কেটে গেলে নখে আঘাত করবে। নখে আঘাত করবে, নখের গায়ে নিজ লাইন বলে, এরকম হরিজন্টাল কতগুলো লাইন দেবে, এরকম কালো কালো, আপনার সাদা নখ, কালো 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 দাগ। আজকাল অবশ্য মেয়েরা খুব নেল পালিশ ব্যবহার করছেন, কালো দাগ দিতেই পারবেন না। তা যাকে তা এই কালো দাগ হবে, এই জিনিসগুলো আপনার হলে, বা আপনার একটা চর্মরোগ হয়েছে, সারছে না, ওই স্যালিকল লাগালে হবে না, সেই চর্মরোগটা যে দীর্ঘদিন ধরে সারছে না, তখন আপনাকে অ্যালার্ট হতে হবে, আপনাকে সাবধান হতে হবে যে এই আর্সেনিক আমার জায়গায় জল আসতে পারে। তাহলে আমাকে যারা ডাক্তারবাবুর কাছে যেতে পারেন, বা যারা বিভিন্ন সমাজ সংগঠন থেকে পরিবেশ নিয়ে গবেষণা করছেন তাদের কাছে যেতে পারেন, তারা আপনাদেরকে জল নিয়ে যাবে। এখন তো খুব সুবিধা হয়েছে, যাদব ইউনিভার্সিটিতে তো ওরা একটা সেন্টারই করেছে, নিয়ে গেলেই আপনাকে দেবে, বিনা পয়সা দেবে। তাছাড়া বিভিন্ন অর্গানাইজেশন থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা তো নানা জায়গায় ক্যাম্পও করছে। এই রিসেন্ট আমাদের মুন্ডিয়াতে একটা ক্যাম্প হয়ে গেল, তার আগে তো জেএমডি স্কুলের কাছে একটা হলো, এরকম বিভিন্ন ক্যাম্প হচ্ছে। সেইখান থেকে আপনারা জলটা ব্যবস্থা করতে পারেন, পরীক্ষা করে নিয়ে গেলে ওরা করে দেবে। আর একটা ব্যাপার হলো কি, যে তার থেকে আর্সেনিক দূষণ হতে পারে, যদি এগুলো সঠিকভাবে এখনো প্রমাণিত হয়নি, তবুও আমরা ভাবছি যে যেহেতু ওই ওষুধগুলোর মধ্যে আর্সেনিক থাকছে, অতএব আর্সেনিক দূষিত জল ওইখানে আসতে পারে। অতএব আপনারা মাঝে মাঝে আপনাদের লোকেদের বোঝাতে হবে, আপনারা যেসব জায়গায় কাজ করেন তাদেরকে বোঝাতে হবে যে জলটা এই আর্সেনিক যুক্ত জল আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক হচ্ছে, এটা প্রমাণ করা হোক। ঈশ্বর অথবা আল্লাহ বা গডের উপর ছেড়ে দিলে হবে না, কারণ ঈশ্বর আপনাকে বুদ্ধি দিয়েছেন, অন্যান্য প্রাণীদের দেননি তো। ঈশ্বর যদি আপনারা মানেন, তাহলে ঈশ্বর বুদ্ধি দিয়েছেন প্রাণীকে, সেই প্রাণীকে বুদ্ধি দিয়ে পৃথিবীতে ছেড়েছে। ওই জন্যে ঈশ্বরের পুত্র এই মানুষ একমাত্র পাপের ভাগী হয়। আপনি যদি একজনকে হত্যা করেন, আপনি তার পাপের ভাগী হবেন। আপনি যদি একজনকে দান করেন, তার পুণ্যের ভাগী হবেন। কিন্তু একটা কুকুর যদি আরেকটা কুকুরকে কামড়ে মেরে ফেলে, তার পাপ হবে না, আমাদের শাস্ত্রে যা বলে আর কি। একটা বাঘ একটা হরিণকে খাচ্ছে, তার পাপ হবে না, কারণ বাঘের মধ্যে ঈশ্বর বিবেকটা দেয়নি, কিন্তু আমাকে দিয়েছে। তা আমি আমার ভালো মন্দগুলো সব আমি করছি, আর খারাপগুলো ঈশ্বর করছে বললে হবে না। আপনার যেহেতু বিবেক দিয়েছে এবং আপনার কাছে সেই যথেষ্ট জ্ঞান ঈশ্বর পৌঁছে দিচ্ছেন যে আপনার এই ক্ষতি হতে পারে, অতএব তার থেকে সাবধান হওয়ার দায়িত্ব আপনার। সেই আপনার এই গ্লাভ সাইন বলে, হাতের এইখান থেকে এই পর্যন্ত, দস্তানা সাইন মানে লক্ষণ বলে, এইখান থেকে এই পর্যন্ত, পায়ের গোড়ালি থেকে পায়ের চেটো পর্যন্ত, এই জায়গাগুলো ঝিমঝিম করবে। যা হয় ঝিমঝিম করলেই আপনি পাশের বাড়ির মহিলা বা লোককে জিজ্ঞেস করবেন, তিনি আপনার ডায়াবেটিস হয়েছে, যা ডাক্তারের কাছে যা, এই বলে করবেন না। হচ্ছে যদি ডাক্তারের কাছে যাবেন, যে পাড়ার লোকের পরামর্শ নেবেন না, যিনি জানেন তার পরামর্শ নেই। এই হবে। আর একটা জিনিস হবে যে পায়ে কালো হতে আরম্ভ করবে, ব্ল্যাক ফুট বলে, আস্তে আস্তে পাটা কালো হতে যাবে। আর অকারণে আপনার নিঃশ্বাস থেকে যদি রসুনের গন্ধ হয়, সেটা যদিও অনেক লেট স্টেজে হয়, যে আপনার নিঃশ্বাসে আপনি রসুন খাচ্ছেন না, কিছু খাচ্ছেন না, অথচ আপনার নিঃশ্বাসে রসুনের গন্ধ দেখা দিচ্ছে, তাহলে কিন্তু সাবধান হতে হবে যে আপনার আর্সেনিক পয়জনিং হচ্ছে। আপনি সঙ্গে সঙ্গে তার থেকে সাবধান হওয়ার চেষ্টা করবেন। আর আমার মায়েরা যারা প্রতিনিয়ত তার স্বামী পুত্রদের জল পরিবেশন করছে, তাদের কাছে কিন্তু আর্সেনিক মুক্ত হওয়ার কতগুলো সহজ পদ্ধতি আছে, সেটা বলি। এক নম্বরে জলটাকে ফটকিরিকে কাপড়ের পুটলিতে বেঁধে
একটা লাঠির ডগাতে, এরকম লাঠির ডগাতে সম্পর্কে দেখাশোনা করছে অমিত অবরায়। ও যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়েছিল, গিয়ে ওই ডাক্তারবাবু যেটা বললেন সেরকম ধরনের স্যাম্পল কিছু কালেকশন করা হবে। এখন এই বিভিন্ন গ্রামের মায়েদের বোনেদের কাছে দেওয়া হবে, তারা আমাদের কাছে দিলে আবার আমরা পরীক্ষা করে আবার রেজাল্ট জানিয়ে দেবো এই বিষয়ে কিছু বলছে। এবং আমরা এই এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের যে প্রচারটা যেখানে চালিয়েছি সেই শেরাঙ্গামপুর গ্রামে, সেখানেও আমরা আর্সেনিক পরীক্ষা করব। আমাদের বেশ কিছু ভাই আছে যারা ওরা এই গ্রামগুলোতে সচেতনতা বৃদ্ধির জন্য নাটক করেছে, গিয়ে সার্ভে করেছে, গিয়ে মানুষজনদের সঙ্গে মিট করেছে। তো তাদের সহায়তায় আমরা এটা করব। আপনার যে কলটার কথা বললেন, অবশ্যই সেই কল থেকে আমরা পানীয় জল সংগ্রহ করব এবং সংগ্রহ করে পরীক্ষা করব। এবং যদি আর্সেনিক দেখা যায় যে মাত্রা বেশি আছে, তাহলে অবশ্যই ওখানকার গ্রামের মানুষদেরকে আমরা সতর্ক করে দেবো। প্রসঙ্গত বলি, আমরা একটি সার্ভে করেছিলাম মানুষজনের মধ্যে। সার্ভেটা আমরা বেশি মানুষের মধ্যে করতে পারিনি, মোটামুটি 3টে গ্রামে, নিমপির, তুলসীঘাটা এবং শেরাঙ্গামপুর গ্রামের 0.4 থেকে 0.4 থেকে 0.5 জন শতকরা মানুষের কাছে আমরা পৌঁছেছিলাম। তো তাতে একটা অদ্ভুত জিনিস পাওয়া গেছে যে আমাদের এই সময়েও নিমপির, তুলসীঘাটা এবং শেরাঙ্গামপুর গ্রামের প্রায় 50% মানুষ পুকুরে জল শৌচ করে। তো আপনারা কি মনে করেন পুকুরে জল শৌচ করা ভালো না খারাপ? খারাপ, কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 50% মানুষ পুকুরে জল শৌচ করছে। আরেকটি অদ্ভুত ব্যাপার ধরা পড়েছে, অদ্ভুত নয়, সেটা গ্রামেই হয়ে থাকে, যে রান্না করার জন্য চাল ধোয়া, সবজি ধোয়া এবং বাসন মাজা, ওই রান্নার যে বাসন মাজা, এটাও পুকুরের জলে করছে প্রায় 45% মানুষ। তো আশা করবো এটাও ভালো না খারাপ? অবশ্যই খারাপ। অধিকাংশ মায়েরা বলেছে যে হ্যাঁ, রাসায়নিক সার ব্যবহার করা উচিত, কারণ বেশি ফলন পাবো ভালো। তো একটুখানি কীটনাশক ছড়িয়ে দিলে যদি বেশি ফলন পাই ভালো। ঘটনা হচ্ছে কি, এই কীটনাশকগুলো এবং রাসায়নিক সার জলে ধুয়ে বিভিন্ন পানীয় জলের উৎসে পড়ছে, পানীয় জলের উৎসে বা জলের উৎসে পড়ছে, এবং সেখান থেকে জলের দূষণ সৃষ্টি হচ্ছে। যে যারা আমাদের বিভিন্ন গ্রামে গিয়ে প্রচার করেছে, তাদেরকে আমরা একটি বিশেষ পুরস্কারে পুরস্কৃত করছি। পরিবেশ বন্ধু বলে একটি পুরস্কার আমরা চালু করছি এবছর থেকে। প্রসঙ্গত আমি কৌশিককে জিজ্ঞেস করছি যে আপনি গ্রামে গেছিলেন, জনগণের মধ্যে অনেক ভুল ধারণা আছে। ডাক্তারবাবু একটু আগে বলছিলেন অশিক্ষা বা শিক্ষাহীনতার কথা। শুধু যে যাদের কাছে কম শিক্ষা আছে বা যারা ভুল শিক্ষা পাচ্ছেন তারা নয়, অনেক শিক্ষিত লোক, তথাকথিত যারা শিক্ষিত লোক, তারাও অনেক ভুল কাজ করছেন, অনেকে আবার জেনে বুঝে করছেন। তা সব থেকে বিপদ এনাদের কাছ থেকেই বেশি, কারণ এরা জেনে শুনে ভুল করছেন। তা আমরা আশা করব যে আমাদের এই যে সচেতনতামূলক অনুষ্ঠান আমরা করলাম বা বিভিন্ন ক্যাম্পেইন করলাম, এখান থেকে আপনারা যা শিখেছেন, আমরা সব জায়গাতে এই কথা বলেছি যে আপনারা যা শিখছেন, যারা জানছেন, তারা বাকিদের বোঝান। তিনি বেশি শিক্ষিত হলেও তাকে বোঝান, আর সেই জায়গাটা সেলাম সেলাম সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম। মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়। মোদের নিজের ভাষা ভিন্ন, আর ভাষা জানা নাই, তবে জানাই আছে ভাষায় অন্য। তোমারে শোনায় ধন্য, এসেছি তাহারি জন্য, রাজা মহারাজ। আসলে এই নাটকটি হয়েছে তোমরা যে ভালো ছেলে কাছে আয়। আবার গোপী বাগা আর গোপী ছিল ওখানে, তারা বিভিন্ন কোশ্চেন করেছে, আমি গিয়ে কথা করার জন্য। আজকে আমারটা ছিল যে এখানকার মানুষজন বড় দুঃখী, ওরা প্রশ্ন করবে যে এখানকার মানুষজন বড় দুঃখী। ভূতের রাজা গ্রামে জল নিয়ে হুলস্থুল, ভাবার কোনো নেই ককুল। ওষুধ আমরা বেচবো না, বক্তাজি কথা হলে আরো ভালো লাগতো। যাই হোক, আমাদের মধ্যে একটি বোন মীনাক্ষী পাল